ইরানের সামরিক বহরে এখনো কোন শক্তিশালী হাতিয়ার রয়েছে যা দিয়ে আসন্ন যুদ্ধের ময়দানে লড়ার হুঙ্কার দিচ্ছে দেশটি? এজন্যই কি যুক্তরাষ্ট্র ইসরায়েল পুনরায় যুদ্ধে জড়ানোর সাহস দেখাতে পারছে না? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। এজন্যই কি তাহলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে তাদের সামরিক বহরে এখনো রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে তুমুল যুদ্ধের পরও ইরানের কাছে আর কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে? যুদ্ধের ময়দানে সাময়িক শান্তি বিরাজ করলেও ইরানের ক্ষেপণাস্ত্রের উত্তাপ এখনো রয়েই গেছে, আর থাকবেই না বা কেন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে সাম্প্রতিক যুদ্ধে নজিরবিহীন ক্ষতি হয়েছে, ইরানকে ধ্বংস করতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী এখন নিজেরাই রয়েছে চরম বিপদে। তবে শীতল এই পরিস্থিতিকে কিছুটা ভিন্ন নজরেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চলমান রেখেছে মার্কিন সামরিক বাহিনী, আর এর মাঝেই জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। 2 দশকেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক বহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর আগে 2003 সালে ইরাকের বিরুদ্ধে অভিযান শুরুর সময় প্রায় একই ধরনের সমরাস্ত্রের শক্তি দেখিয়েছিল মার্কিন প্রশাসন। তাহলে কি 23 বছর পর এবার ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প? জটিল এক পরীক্ষার মধ্য দিয়ে দিনরাত অতিবাহিত করছে মধ্যপ্রাচ্য। কেবলমাত্র ইরানকে দমাতে পরমাণু শক্তিচালিত 3টি বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর এই বহরে রয়েছে 12টি যুদ্ধজাহাজ, 200টিরও বেশি যুদ্ধবিমান এবং কমপক্ষে 15,000 মার্কিন সেনা। তাই তো মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর দাবি, কয়েক দশকের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে একই সময়ে 3টি বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। কিন্তু বিপুল সংখ্যক সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে কোন উদ্দেশ্য হাসিল করতে চাইছে? ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র বেশ কিছুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান সামরিক শক্তির তথ্য পেয়ে কিছুটা ঘাবড়ে গেছে ইহুদিবাদীরা। তাই তো মধ্যপ্রাচ্যে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক সমরাস্ত্র মোতায়েন করছে মার্কিন প্রশাসন। অচিরেই ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে জড়াতে পারে ইহুদিবাদীরা। প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা কোন অস্ত্রগুলোকে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের সামরিক বহরে রয়ে গেছে প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। আর ইহুদিবাদীদের বুকে ভয় ধরিয়ে দিতে নতুন আরেকটি তথ্য দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি। এ সম্পর্কে সম্প্রতি তিনি বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এই প্রক্রিয়ায় জড়িত আছে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সংশ্লিষ্ট 9,000 কোম্পানি। এদিকে সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাল্টা প্রতিরোধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে, যার ফলে বর্তমানে অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাগুলো। তবে যুদ্ধের ময়দানে পুনরায় উত্তাপ ছড়ালে যে সেটা মার্কিন প্রশাসনের জন্য আরও ভীতির কারণ হবে, এমন শঙ্কার কথাই জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। সর্বকালের সর্বশক্তি নিয়ে ইরান আঘাত করবে যুক্তরাষ্ট্রে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও নতুন করে আলোড়ন তুলেছে ইরান। সরাসরি হুঁশিয়ারি না দিলেও ইঙ্গিত স্পষ্ট, যদি আবারও আক্রমণ হয় তবে এবার জবাব হবে ইতিহাসের সবচেয়ে কঠোর। এমন বার্তা এসেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উচ্চ পর্যায়ের কমান্ড থেকে। প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি সেই পর্যায়ের শক্তি অর্জন করেছে যা দিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানানো সম্ভব?
সম্প্রতি আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি তার বার্তায় বলেছেন, প্রতিরোধ জোট এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। এই প্রতিরোধ জোট বলতে শুধু ইরান নয়, বরং লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এটি একক কোনো রাষ্ট্র নয়, বরং একটি ছায়া জোট যার বিস্তার পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কিন্তু কেন এখন এই বার্তা? বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে এটা ইরানের যুদ্ধ কৌশল। সরাসরি যুদ্ধের বদলে তারা তৈরি করছে বহুমাত্রিক চাপ, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার আক্রমণ এবং সহযোগী বাহিনীর মাধ্যমে একযোগে আঘাতের প্রস্তুতি। ইরানের সেই সর্বকালের সর্বশক্তি আসলে কি? সামরিক বিশ্লেষণ বলছে, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়গুলোর একটি। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ড্রোন প্রযুক্তি, যা ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরের কৌশলগত পথ, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের সক্ষমতাও ইরানের হাতে বড় একটি অস্ত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি এত সহজ নয়। একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানো, মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠছে জটিল। বিশেষ করে যদি প্রতিরোধ জোট একযোগে সক্রিয় হয়ে ওঠে, তাহলে যুদ্ধের চেহারা পুরোপুরি পাল্টে যেতে পারে। ইরানের এই বার্তায় আরেকটি দিকও রয়েছে, মনস্তাত্ত্বিক যুদ্ধ। সরাসরি হামলার আগেই প্রতিপক্ষকে ভয় দেখানো এবং অনিশ্চয়তায় ফেলা, কৌশলগতভাবে দুর্বল করা। এই কৌশল বহুদিন ধরেই ব্যবহার করে আসছে তেহরান, আর এবার সেই বার্তাই যেন আরও জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। ইরান যুদ্ধ যেন পশ্চিমা জোটের বিভাজনের রেখা একেবারে স্পষ্ট করে তুলল। যুক্তরাষ্ট্র যে তার মিত্রদের উপরও আধিপত্যের জাল বিস্তার করে রেখেছে, ইরান যুদ্ধ যেন সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর এ কারণেই কি যুক্তরাষ্ট্রের প্রভাববলয় থেকে বেরোনোর পথ খুঁজছে দেশটির ইউরোপীয় মিত্ররা? এবার কি তবে নিজেদের পথ নিজেরাই দেখবে পশ্চিমা দেশগুলো? দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে এক সূত্রে গাঁথা ছিল পশ্চিমা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ছিল তাদের এই ঐক্যের মূল চালিকা শক্তি। তবে চলতি দশকে এসে ইউরোপীয় দেশগুলোর মোহভঙ্গ হতে শুরু করেছে। মিত্রতার আবরণে যুক্তরাষ্ট্র এতদিন ইউরোপকে তার নিজস্ব বলয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। ফলে নিজেদের ঐতিহাসিক গৌরব আর স্বকীয়তা হারিয়ে ইউরোপীয় দেশগুলো যেন ক্রমে ওয়াশিংটনের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছিল। তবে সেই ধাঁধা কাটিয়ে এবার হয়তো ইউরোপ তার হারানো স্বকীয়তা পুনরুদ্ধারের পথ খুঁজছে। ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে সমর্থন দেয়নি ইউরোপীয় দেশগুলো। ন্যাটোভুক্ত দেশ হওয়া সত্ত্বেও ইরানে মার্কিন অভিযানের সমালোচনা জানায় স্পেন। একই সাথে দেশটির কোনো ধরনের ঘাঁটি কিংবা আকাশপথ যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেয় স্পেন। অপরদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ইরান যুদ্ধে অভিযানে নামার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রের ডাকে সাড়া দেয়নি ন্যাটো। আর এ কারণেই এবার ন্যাটো সহ ইউরোপীয় মিত্র দেশগুলোর উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে সমর্থন না জানানোই মিত্র দেশগুলোকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে স্পেনকে সামরিক জোট ন্যাটো থেকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রস্তাবের পাশাপাশি যুক্তরাজ্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাজ্য নিয়ন্ত্রণাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে স্পেন ও যুক্তরাজ্যের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে একটি উদাহরণ তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চায় ইউরোপীয় মিত্ররাও যুক্তরাষ্ট্রের কথায় উঠুক এবং বসুক। এর মাধ্যমে ইউরোপীয় মিত্রদের উপর যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক এজেন্ডা চাপিয়ে দেওয়ার বিষয়টি পুনরায় আলোচনায় চলে আসলো। তবে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র যদি এই পদক্ষেপ বাস্তবায়ন করে, তবে তা আটলান্টিক পারের দেশগুলোর দীর্ঘদিনের নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্কে স্থায়ী ফাটল সামনে নিয়ে আসবে। এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো হয়তো যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরিয়ে নিজেদের পথ নিজেরাই খোঁজার চেষ্টা করবে।
ইরান চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে সবচেয়ে বড় কৌশল ঠিক করে ফেলেছে। কি হতে পারে সেই কৌশল? নতুন কোনো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র? না, সেটি কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, বরং একটি জলপথ যার নাম হরমুজ প্রণালী। যে প্রণালী নিয়ন্ত্রণের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের গলা চেপে ধরবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি সরাসরি জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণই এখন তাদের চূড়ান্ত কৌশল। শুধু নিয়ন্ত্রণ নয়, এটিকে তারা ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত চাপ তৈরির প্রধান হাতিয়ার হিসেবে। কিন্তু কেন এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? বিশ্বের একটি বড় অংশের তেল ও প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। অর্থাৎ এখানে সামান্য অস্থিরতা মানেই বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা। আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগাতে চায় তেহরান। আইআরজিসির ভাষায় এটি শুধু একটি নৌপথ নয়, এটি একটি স্ট্র্যাটেজিক লিভার, এমন একটি চাপের বিন্দু যেখান থেকে পুরো বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই এই পথ বন্ধ করার দিকে যাচ্ছে? স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিতটা পরিষ্কার। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করতে চাইছে ইরান, যা সরাসরি যুদ্ধ ছাড়াই বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলছে ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্ত। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের মতে এত দীর্ঘ সফরে গিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ কূটনৈতিক পথ আপাতত স্থগিত, চাপের রাজনীতি চলছেই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুক্তরাষ্ট্রের অবস্থানও বদলায়নি। তারা চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক এবং যেসব কার্যক্রমকে তারা হুমকি হিসেবে দেখে, বিশেষ করে ইসরায়েলকে কেন্দ্র করে, সেগুলো থেকে সরে আসুক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর আরোপিত নৌ অবরোধ বহাল থাকবে। তাদের বিশ্বাস, এই অবরোধ ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলছে। তাহলে কি দুই পক্ষই এখন প্রেসার গেমে নেমেছে? একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে অর্থনৈতিক অবরোধ, একদিকে জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণ, অন্যদিকে কূটনৈতিক বিচ্ছিন্নতা। সব মিলিয়ে এই মুহূর্তে সরাসরি যুদ্ধ না করেও একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করছে দুই শক্তি। এবারে দেখা যাক এই চাপের লড়াই কোথায় গিয়ে থামে। এখনো খেলা শুরুই হয়নি, এটা তো শুধু ট্রেলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খেলা এখনো শুরুই হয়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ইরানের এক বিস্ফোরক দাবি। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত তারা তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মাত্র অল্প একটি অংশ ব্যবহার করেছে। অর্থাৎ বাস্তব শক্তির বড় অংশই এখনো মজুদ অবস্থায় রয়েছে। অন্যদিকে আমেরিকার ৪৫% ফুরিয়ে গেছে এই সাম্প্রতিক যুদ্ধে। আর এই তথ্য সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা, উদ্বেগ। তাহলে কি এখনো সবচেয়ে বড় ধাক্কাটা আসা বাকি? ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে ইরান এখন উচ্চ পর্যায়ের প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। তবে শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তার দাবি অনুযায়ী ইরান বর্তমানে দেশীয় প্রযুক্তিতে ১,০০০-এরও বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র তৈরি করছে। এই উৎপাদন নেটওয়ার্ক শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়, দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার অংশ। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় চাপের জায়গা এখন হরমুজ প্রণালী। ইরান এটিকে তাদের নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে প্রভাব বিস্তার মানেই বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করা। আর সেই কারণেই এই প্রণালীকে ঘিরে ইরানের অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে বারবার আলোচনায় আসে। সব মিলিয়ে ইরানের এই বক্তব্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং একটি স্পষ্ট কৌশলগত বার্তা। এখন পর্যন্ত তারা পুরো সক্ষমতা ব্যবহার করেনি। বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনো অক্ষত। দেশীয় অস্ত্র উৎপাদন এবং প্রয়োজনে পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা ইরানের এই অবস্থান নতুন করে প্রশ্ন তুলছে, এটা কি শুধুই প্রতিরক্ষা কৌশল নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? বিশ্লেষকদের মতে এখন পরিস্থিতি যেমনটা দেখা যাচ্ছে, বাস্তব মাঠের সমীকরণ তার চেয়েও অনেক বেশি জটিল।
মধ্যপ্রাচ্যে আবারও যেন অদৃশ্যভাবে জমতে শুরু করেছে যুদ্ধের কালো মেঘ। একের পর এক বক্তব্য, সতর্কবার্তা আর সামরিক ইঙ্গিত সবকিছু মিলিয়ে প্রশ্নটা এখন আরও জোরালো। ইরান কি সত্যিই বড় কোনো সংঘর্ষের দিকে এগোচ্ছে? সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো বলছে বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার এমন ভাষায় কথা বলছেন যেখানে স্পষ্টভাবে উঠে আসছে বিধ্বংসী জবাব দেওয়ার প্রতিশ্রুতি। বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদির বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, আবার কোনো আগ্রাসন হলে এবার জবাব হবে আরও কঠোর, আরও বড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? আসাদের ভাষায় পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নয়, এটি আঞ্চলিক দেশগুলোর সম্পদ। এমনকি তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই অঞ্চলে হস্তক্ষেপ করার অধিকারও নেই যুক্তরাষ্ট্রের। এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির ঘোষণা। বাস্তব চিত্রও যেন সেদিকে ইঙ্গিত করছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে, এই পথে কোনো সামরিক উপস্থিতি তারা সহ্য করবে না। আর সেই সতর্কবার্তার পরই দেখা গেছে রেভলিউশনারি গার্ডের অভিযানে লক্ষ্যবস্তু হয়েছে একাধিক জাহাজ। এর অর্থ কি? খুব স্পষ্ট, হরমুজ এখন শুধু অর্থনীতির করিডোর নয়, বরং সম্ভাব্য যুদ্ধের কেন্দ্রবিন্দু। অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্বের আরেকটি বার্তাও নজর কাটছে। তারা বলছে, ইরান ভেনেজুয়েলা নয়, অর্থাৎ এমন কোনো দেশ নয় যাকে সহজে চাপে ফেলে তার সম্পদ নিয়ন্ত্রণ করা যাবে। এই বক্তব্যে লুকিয়ে আছে সরাসরি চ্যালেঞ্জ, বিশ্বশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আরেক গুরুত্বপূর্ণ শাখা কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানাই জানাচ্ছেন, প্রতিরোধ জোট এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। এই জোটে রয়েছে হিজবুল্লাহ, হুথি এবং ইরাক সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো। অর্থাৎ সংঘর্ষ শুরু হলে এটি একক যুদ্ধ থাকবে না, বরং বহু ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। তাহলে কি ইরান ধীরে ধীরে যুদ্ধের মঞ্চ তৈরি করছে? বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে এক ধরনের বহুস্তরীয় কৌশল। সরাসরি যুদ্ধ নয়, বরং একযোগে চাপ তৈরি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার আক্রমণ এবং সহযোগী বাহিনীর মাধ্যমে। এতে প্রতিপক্ষকে দুর্বল করা সহজ, যুদ্ধের খরচও তুলনামূলক কম। তবে এখানেই শেষ নয়। এই পুরো পরিস্থিতির একটি বড় অংশ জুড়ে রয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিপক্ষকে আগে থেকেই ভীত করা, অনিশ্চয়তায় রাখা এবং সিদ্ধান্তহীন করে ফেলা। এই কৌশল দীর্ঘদিন ধরেই ব্যবহার করছে বুদ্ধিদীপ্ত ইরান। কিন্তু ইতিহাস বলছে, এমন ইঙ্গিতগুলো অনেক সময়ই শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এগুলোই হয়ে ওঠে বড় সংঘর্ষের পূর্বাভাস।